নমস্কার। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি গ্রহের এক্সল্টেশন এবং ডেভিলিয়েশন নিয়ে আলোচনা করব। তো এক্সল্টেড পজিশন এবং ডেভিলিয়েশন পজিশনটা কী সেটা আমি অতি সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। দেখুন, এক একটা মানুষ এক এক জায়গায় এক এক রকম। সে কর্মের জায়গায় মানে তার অফিসে যেরকম বিহেভ করে তার ঘরে নিশ্চয়ই সেরকম বিহেভ করে না। কর্মের জায়গায় সে তার পাওয়ার নিয়ে থাকে, ধরে নিতে হবে এটা তার এক্সল্টেড পজিশন। এবং বাড়িতে সে রিল্যাক্স পজিশনে থাকে, মানে আরাম করে থাকে। তো এক একটা গ্রহ এক একটা রাশিতে গিয়ে এক্সল্টেড ফিল করে এবং তার কারণ রয়েছে। কারণটাও আমি বলে বুঝিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা মানুষের যে এবিলিটি আছে, তার যে দক্ষতা, সেরকম কাজের জায়গা যদি পায় আর সে যদি সেরকম পাওয়ার পায়, তাহলে সে তার দক্ষতা সঠিক জায়গায় সঠিকভাবে প্রদর্শন করতে পারবে। আর যদি সেই ব্যক্তিকে সেরকম কাজের জায়গা না দিয়ে অন্য একটা কাজের জায়গা দেওয়া হয়, অন্য একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়, সেখানে সে তার দক্ষতা প্রদর্শন করতে পারবে না। তার মানে তার পাওয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু সেই পাওয়ারটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবে না। দেখুন, একটা মানুষ ভূগোল নিয়ে পড়াশোনা করেছে, সে ভূগোলের টিচার হয়েছে, তাকে যদি একটা ক্লাসরুম দেওয়া হয়, বলা হয় ভূগোল পড়াতে, সে কিন্তু তার দক্ষতা সঠিকভাবে সেখানে প্রয়োগ করতে পারবে। কিন্তু যদি তাকে হসপিটালে গিয়ে বলা হয় তুমি অপারেশন করো, তাহলে কি সে পারবে? কারণ সেই বিষয়ে তার দক্ষতা নেই, তার দক্ষতা অন্য বিষয়ে। তো এরকম একটা ব্যাপার। তো সহজভাবে মনে রাখার জন্য আপনারা এটাই মনে রাখুন যে কাজের জায়গায় যেখানে সে পাওয়ার পাবে সেটা তার এক্সল্টেড পজিশন, এবং ঘরে হলো তার রিল্যাক্স পজিশন। বাংলায় বললে এক্সল্টেড মানে হলো উচ্চ গ্রহ, এবং ডেভিলিয়েশন কথার অর্থ হলো নিচ গ্রহ। যে গ্রহ যে রাশিতে এক্সল্টেড হয়, ঠিক তার অপোজিট রাশিতে সে ডেভিলিয়েটেড হয়ে যায়। তো দেখুন, অ্যাস্ট্রোলজিতে কালপুরুষের চার্টে 12টা হাউস রয়েছে। ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, এই করে 12টা রাশি রয়েছে। কালপুরুষের চার্টে প্রথম হাউস হলো মেষ রাশির, তারপরে বৃষ, তারপরে মিথুন, তারপরে কর্কট। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এটা রোটেট হয়। তো জ্যোতিষশাস্ত্রে সান হলো রাজা। রাজা মেষ রাশিতে গিয়ে এক্সল্টেড ফিল করে। ঠিক আছে? মেষ রাশি কার রাশি? সেনাপতি, মঙ্গলের রাশি। মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতি বলে বলা হয়েছে। তো রাজা আদেশ করবে এবং সেনাপতি কমান্ডোর মতো সেটাকে পালন করবে। তো রাজা তার পাওয়ার এইখানে এসে দেখানোর জায়গা পাচ্ছে। তো সেই জন্য রাজা সান, সেনাপতি মার্সের ঘরে গিয়ে, মেষ রাশিতে গিয়ে নিজেকে এক্সল্টেড ফিল করে। ঠিক তার অপোজিট হাউস, সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস হলো তুলা রাশি। তুলা রাশির প্রতীকী চিহ্ন একটি দাঁড়িপাল্লা। এখানে কেউ রাজা কেউ প্রজা না, সবাই সমান। তো এখানে রাজার সেই এনভায়রনমেন্ট নেই। তো এখানে রাজার আদেশ মানারও কেউ নেই, সবাই সমান। তো রাজা দেখছে এ তো আমার পরিবেশ না, এখানে তো আমার কথা কেউ শুনবে না। তো রাজা তার অপোজিট রাশি তুলা রাশিতে গিয়ে কিন্তু ডেবিলিয়েটেড ফিল করে। আচ্ছা, এরপরে মঙ্গল। মঙ্গল হলো সেনাপতি। ঠিক আছে? মঙ্গল হলো কমান্ডো। কাজ ছাড়া সে কিছু বোঝে না। কর্মভিত্তিক মেন্টালিটি, লিডারশিপ কোয়ালিটি নেওয়ার ক্ষমতা সে রাখে। সে শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু বোঝে না, ঘরে তার ভালো লাগে না। তো কালপুরুষের চার্টে মকর রাশিতে 10th হাউসে মার্স প্ল্যানেট কিন্তু নিজেকে এক্সল্টেড ফিল করে। ঠিক তার উল্টো দিকে ফোর্থ হাউস। ফোর্থ হাউস হলো কালপুরুষের চার্টের কর্কট রাশি। ঠিক আছে? তো কর্কট রাশিতে মার্স গিয়ে ডেবিলিটেড হয়ে যায়। এই ঘর দিয়ে দেখা হয় মানুষের মাইন্ড, ইমোশন। ঠিক আছে? কর্কট রাশি হলো একটা আবেগের জায়গা। তো সেনাপতির কাছে আবেগ কাজ করবে না। সেনাপতি যখন ডিউটিতে থাকবে তখন সে কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়লে হবে না। তো এই আবেগের ঘরে এসে, কর্কট রাশিতে এসে মঙ্গল কিন্তু নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। আচ্ছা, এরপরে আসছি শনি গ্রহ। শনি গ্রহ কিন্তু আবার মেষ রাশি, মানে মঙ্গলের রাশি, যেখানে সান এক্সল্টেড ফিল করে নিজেকে, সেখানে গিয়ে শনি কিন্তু ডেবিলিয়েটেড হয়ে যায়। মেষ রাশিতে স্যাটার্ন কিন্তু ডেবিলিয়েটেড হয়ে যায়। ঠিক আছে? কেননা স্যাটার্ন হলো সেবক। সেবকের কথা কেউ মানবে না। সেবক যদি রাজার সিংহাসনে বসে আদেশ দেয়, কেউ মানবে না, যে রাজা না। ঠিক আছে? তো স্যাটার্ন সেই জন্য ফার্স্ট হাউসে গিয়ে বা মেষ রাশিতে গিয়ে, মঙ্গলের রাশিতে গিয়ে নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। তার উল্টো রাশি তুলা রাশি। তুলা রাশির প্রতীকী চিহ্ন হলো দাঁড়িপাল্লা। তো তুলা রাশিতে স্যাটার্ন কিন্তু নিজেকে এক্সল্টেড ফিল করে। ঠিক আছে? এখানে সবাই সমান। শনি হলো ন্যায়ের দেবতা। ঠিক আছে? মানুষকে কর্ম অনুযায়ী তার কর্মফল প্রদান করে। তো সবকিছু তার কাছে সমান সমান। সবাইকে সমান চোখে দেখে, সমানভাবে দণ্ড দেয়। এছাড়া সেভেন্থ হাউস হলো আমাদের ম্যারেজের হাউস। ঠিক আছে? তো ম্যারেজে কিন্তু রেসপন্সিবিলিটি একটা সব থেকে বড় জায়গা। তো শনি হলো রেসপন্সিবিলিটি। তো সেই জন্য শনির কিন্তু যে নেচার, সেই অনুযায়ী সে কিন্তু তুলা রাশিতেই নিজেকে এক্সল্টেড ফিল করে।
তো এরপরে আসছি চন্দ্রমা। চন্দ্রমা কিন্তু কালপুরুষের চার্টে সেকেন্ড হাউস মানে টরাসে এসে কিন্তু নিজেকে এক্সল্টেড ফিল করে। 2 নম্বর ঘর দিয়ে দেখা হয় মানুষের পরিবার, খাওয়া দাওয়া, টাকা পয়সা। টাকা পয়সা যেটা আলটিমেটলি মানুষের মনকে স্যাটিসফাইড করার জন্য যথেষ্ট। ঠিক আছে? আর চন্দ্র হলো আমাদের মাইন্ড, মন আমাদের টাকা পয়সা পেলে খুশি হয়, সেই জন্য চন্দ্র বৃষ রাশিতে গিয়ে এক্সল্টেড হয়ে যায়। বৃষ রাশির ঠিক উল্টো দিকে রয়েছে বৃশ্চিক রাশি, কালপুরুষের চার্টে 8th হাউস। এখান থেকে দেখা হয় মৃত্যুতুল্য কষ্ট, পেন, সাফারিং। তো মুন এই হাউসে গিয়ে নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। মানুষের মন কি কোনোদিনও কষ্ট চায়? না, চায় না। সেই জন্য মুন বৃশ্চিক রাশিতে গেলে নিজেকে সব থেকে ডেবিলিয়েটেড ফিল করে। তো এরপরে আসছি ভেনাস। ভেনাস কিন্তু মীন রাশিতে এসে নিজেকে এক্সল্টেড ফিল করে। শুক্র হলো দৈত্যগুরু, বৃহস্পতি হলো দেবগুরু। তো দুজন দুজনের শত্রু হলেও দুজনেই কিন্তু গুরু, টিচার। দুজনের শেখানোর পদ্ধতিটা একটু আলাদা। ভেনাস কিন্তু কালপুরুষের চার্টে মীন রাশিতে গিয়ে নিজেকে এক্সল্টেড ফিল করে। ঠিক তার অপোজিট মীন রাশির উল্টো দিকে রয়েছে কন্যা রাশি। কালপুরুষের চার্টে 6th হাউস। 6th হাউস দিয়ে দেখা হয় মানুষের রোগ, শত্রু, ঋণ। তো ভেনাস, শুক্র গ্রহ একটা হলো রোমান্টিক প্ল্যানেট, একটা লাক্সারি কমফোর্টের প্ল্যানেট। সে সবসময় জীবনে অ্যাশ করতে চায়। সে কোনোদিনও চাবে না যে আমার টাকা পয়সা, রোগ, রিপু, ঋণে নষ্ট হয়ে যাবে। তো মীন রাশির অপোজিট কন্যা রাশিতে, ভার্গতে এসে ভেনাস কিন্তু নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। তো এরপরে আসছি গুরু, বৃহস্পতি। বৃহস্পতির কাজ কি? জ্ঞান দেওয়া। ঠিক আছে? বৃহস্পতি কর্কট রাশিতে, কালপুরুষের চার্টে কর্কট রাশি, ক্যান্সার, সেখানে এসে জুপিটার কিন্তু নিজেকে এক্সল্টেড ফিল করে। গুরু হলো স্নিগ্ধ পরিবেশ চায়, মনোরম পরিবেশ চায়, চাঁদ উঠবে আকাশে, গাছের তলায় বসে রিল্যাক্সে জ্ঞান প্রদান করবে, নলেজ ডিস্ট্রিবিউট করবে। তো চন্দ্র হলো শীতলতা, মুনের রাশি কর্কট। তো কর্কট রাশিতে এরকম একটা এনভায়রনমেন্ট থাকায় গুরু কিন্তু কর্কট রাশিতে নিজেকে এক্সল্টেড ফিল করে। ঠিক তার অপোজিট রাশি মকর রাশিতে 10th হাউস। 10th হাউস হলো মানুষের কর্মের জায়গা। এখানে শুধু কাজ আর কাজ, চাকরি। তো গুরু এইসব চায় না। চাকরি বাকরি, কাজ, পেশা এইসব জায়গায় গুরু নিজেকে এক্সল্টেড ফিল করে না, ভালো ফিল করে না। ঠিক আছে? গুরুর কাজ হলো জ্ঞান দেওয়া। ঠিক আছে? স্নিগ্ধ পরিবেশে বসে শুধু জ্ঞান দেবে। তো সেই জন্য গুরু কিন্তু কর্মের জায়গায় গিয়ে নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। তো এবার আসছি বুধ। বুধ কিন্তু কালপুরুষের চার্টে 6th হাউসে, ভার্গতে। ভার্গ আবার একদিকে হলো বুধের নিজের রাশি। তো সেখানে গিয়ে কিন্তু বুধ নিজেকে এক্সল্টেড ফিল করে। কেননা দেখুন, বুধ হলো ইন্টেলিজেন্স, মানুষের অ্যানালাইটিক পাওয়ার। ঠিক আছে? আর 6th হাউস দিয়ে কি দেখা হয়? মানুষের রোগ, রিপু, ঋণ। তো বুধ হলো একটা বুদ্ধিমত্তার প্ল্যানেট। চালাকি করে যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। তো শত্রুর সামনে কি দরকার? বুদ্ধিমত্তা প্রয়োজন। ঠিক আছে? তো বুধ কিন্তু তার অ্যানালাইটিক্যাল পাওয়ার, তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এই জায়গায় যথেষ্ট ভালোভাবে দেখাতে পারে। সেই জন্য বুধ কিন্তু ভার্গতে গিয়ে নিজেকে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করে। তো এখানে বুধ কিন্তু এক্সল্টেড হয়ে যায়। এছাড়াও 6th হাউস হলো কিন্তু মানুষের জবেরও জায়গা, ডেলি লেবারের জায়গা, ডেলি রুটিনের জায়গা। তো জবের জায়গায় কিন্তু যথেষ্ট বুদ্ধি প্রয়োজন। তো বুধ কিন্তু এইসব কারণগুলোর জন্য 6th হাউসে নিজেকে এক্সল্টেড ফিল করে। কালপুরুষের চার্টে ঠিক তার উল্টো দিকে 12th হাউসে মানে মীন রাশিতে গিয়ে কিন্তু বুধ কিন্তু নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। কারণ 12th হাউস হলো মোক্ষের জায়গা, স্পিরিচুয়ালিটির জায়গা। তো বুধের কিন্তু এইসব ভালো লাগে না। বুধ হলো একটা বালক গ্রহ। ঠিক আছে? মানুষের স্পিরিচুয়ালিটি, রিলিজিয়াস পথে যাওয়ার সময় হলো গিয়ে একটু বেলা বয়সে। তো বুধ একটা বালক গ্রহ, সেই জন্য 12th হাউসে কিন্তু বুধ নিজেকে সব থেকে আনকমফোর্ট ফিল করে। তো সেই জন্য কিন্তু মীন রাশিতে 12th হাউসে গিয়ে বুধ ডেবিলিয়েটেড হয়ে যায়। কারোর বাচ্চাটে যদি এই 12th হাউসে বুধ প্লেস হয়ে যায়, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির শুধু মনে হয় মনের কথা শুনবো না বুদ্ধি দিয়ে শুনবো। সে একটা দ্বিধার মধ্যে পড়ে যায়। ওকে? তো এই পর্যন্ত আপনারা যদি না বুঝতে পারেন, কোথাও যদি কনফিউশন থাকে, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এখনো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো এরপরে হলো রাহু। দেখুন, রাহু হলো অতৃপ্ত। ঠিক আছে? রাহুর কিন্তু মাথাটাই আছে, দেহটা কিন্তু নেই। তো রাহু কিন্তু পুরো দেহের তৃপ্ততা কোনোদিনও পায়নি। সে শুধু ভোগ বিলাস চায়। তো কালপুরুষের চারটি বৃষ রাশি, শুক্রের রাশি হলো একটা ভোগ বিলাসের জায়গা। তো রাহু কিন্তু বৃষ রাশিতে এসে
নিজেকে এক্সল্টেড ফিল করে। দেখুন, এই নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলে মিথুন রাশিতেও কিন্তু রাহু এক্সল্টেড হয়ে যায়, ঠিক আছে। তো আমি মনে করি বৃষ রাশিটাই মোটামুটি রাহুর এক্সল্টেড হওয়ার কিন্তু ঠিকঠাক জায়গা। কেননা রাহু কিন্তু একটা সবসময় ভোগ বিলাস চায়, সবসময় লাক্সারি চায়, সবসময় একটা খাই খাই ভাব, খেয়ে দিয়েও কিন্তু তার মোটামুটি মনের শান্তি হয় না। সেকেন্ড হাউস দিয়ে কিন্তু মোটামুটি মানুষের খাদ্যাভ্যাসকে দেখা হয়। ঠিক তার উল্টো দিকে বৃশ্চিক রাশিতে রাহু নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। বৃশ্চিক রাশি হলো একটা মৃত্যুতুল্য কষ্টের জায়গা, কালপুরুষের চাটে 8th হাউস, এখান থেকে পেন সাফারিং এইসব দেখা হয়। রাহু এগুলো চায় না। যে ভোগ বিলাস চাবে সে কি কোনোদিনও কষ্ট চাবে? সে কোনোদিনও কষ্ট চাবে না। সেই জন্য রাহু কিন্তু এই ঘরে কিন্তু নিজেকে ডেবিলিটেড ফিল করে। কেতু হলো ঠিক তার অপোজিট। কেতু হলো স্পিরিচুয়ালিটির কারক গ্রহ এবং কেতু কিন্তু রিসার্চ। তো 8th হাউস দিয়ে কিন্তু রিসার্চকে দেখা হয়। তো কেতু কিন্তু মোটামুটি এই বৃশ্চিক রাশিতে গিয়েই নিজেকে এক্সাল্টেড ফিল করে এবং কেতু কিন্তু মোটামুটি মোক্ষের পথে সবসময় যেতে চায়, ঠিক আছে। তো কেতু কিন্তু ভোগ বাসনা খুব একটা চায় না। তো সেই জন্য বৃশ্চিক রাশির উল্টো দিকে টরাসে কেতু কিন্তু নিজেকে ডেবিলিয়েটেড ফিল করে। কারণ এটা ভোগ বাসনার ঘর, লাক্সারি কমফোর্টের ঘর। কেতু বলে এইসব দরকার নেই, এসব আমার লাইফে দরকার নেই, আমার একটু দান ধ্যান করা উচিত এবং আমার একটু মোক্ষের পথে যাওয়া উচিত, স্পিরিচুয়ালিটি পথে আমার থাকা উচিত। তো এখানে কেতুর কিন্তু মোটামুটি নেচার অনুযায়ী পরিবেশ না হওয়ার দরুন কেতু এই ঘরে নিজেকে ডেবিলিটেড ফিল করে। তো মোটামুটি অ্যাস্ট্রোলজিতে এই 7টা গ্রহ এবং 2টি ছায়া গ্রহের এক্সাল্টেড এবং ডেবিলিয়েশন পজিশন নিয়ে আমি আলোচনা করলাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বার্থ চার্টে যদি কোন গ্রহ আর আপনাদের বার্থ চার্টে কোন গ্রহ এক্সল্টেড বা ডেবিলিয়েটেড পজিশনে আছে পারলে সেটাও কমেন্ট করে জানান। কি ফলাফল পাবেন আপনারা আমি সেটা নিয়ে অবশ্যই কমেন্টে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।